এই ঘটনাটা কিছুটা ঘটেছে আমার নিজের সঙ্গে, আর কিছুটা ঘটেছে আমি যার সাথে চাকরি করতাম তার সাথে, আর তার আগে আবার কিছুটা ঘটেছে আমাদের এক আকমল চাচা ছিল তার সাথে, যে ভয়ানক যে ঘটনাটি। এখন আমার প্রথম চাকরি হয়। আসলে আগে এই কোম্পানিটা খুবই সুনামধন্য একটা কোম্পানি, অনেক বড় কোম্পানি, আফিল জুট মিল ইন্ডাস্ট্রি। এই কোম্পানি থেকে প্রায় 250-300 তাঁত, অনেকগুলি স্পিনিং ফিনিশার, প্রায় 300 একর নিয়ে এই মিলটা। যাই হোক, সেই আফিল মিল নিয়েই যে ভৌতিক যে ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আমার যখন নতুন চাকরি হয় তখন ওই সুতো ছাড়ায় আর কি, চাকরিতে দেয় সুতো ছাড়ায়। কিন্তু ওই সুতো হাত দিয়ে ছাড়ালে শুধু হয় না, ও একটা চাকু দেয় অথবা ছুরি, চাকু অথবা ছুরি যেটাই বলেন, যার কাছে যেটা ভালো লাগে। কিন্তু আমাদের ভাষায় আমরা ছুরি বলি। ছুরিটা ধারাল হলে স্পিনিং থেকে যে ববিনগুলো আসে, সেই ববিনগুলো অনেক সুতো থাকে, সেই সুতোগুলো টান দিয়ে নাই করে দেখা যাচ্ছে এক পোজ দিয়ে কেটে দিলে ওটাই খুব সহজ হয়ে যায়, ওই ববিনটা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হওয়ার পর ওই স্পিনিং নিয়ে আবার ওই ববিনটা লাগানোর পর বেশ ওতে আবার সুতো জমা হয়। সুতো জমা হয়ে পুনরায় রোলে আসার পর রোলারে ওই সুতোগুলো জমা হয়। রোলার বলতে আছে স্পল, যেটাকে বলে স্পল। যারা জুট মিলে কাজ করেছেন তারা বুঝবেন যে স্পল বা রোলার কাকে বলে। এখন আমি ওই রোল সাইডে কাজ করতাম, আর আমার যে সাথে এক নানা ছিলেন সেও রোল সাইডে কাজ করতেন। আমরা দুই ভাই, মানে সম্পর্কে সে আমার নানা, যেহেতু দুই ভাই দুই সাইডে কাজ করতাম। দুই সাইডে কাজ করার পরে এখন নতুন এখন আমার ছুরিটাই তেমন ভালো কাটতেছে না। তো আমি শুনেছি যে ওই ফিনিশিং সাইডে, মানে মিলের রাত্রে নাইটে অর্ধেকটা মিল চলে আর অর্ধেকটা চলে না, এই ঘটনাটা রাত্রে। তো আমি মনে করতেছি কি যে যাক চলতেছে না, যে ওইখানে শুনে সবাই ছুরি ধার দিতে যায়, তো দেখে আমি একটু ধার দিতে যাই। এখন যেতে পথের পরে আপনার একটা ছোট্ট আলপাত পাইছি, ছুরির মানে একটা পাত, সেটাতেও ছুরি বানানো যাবে, কিন্তু সেটা ধার ভালো হবে না। তো আমি ওইটা পেয়ে ফিনিশিংয়ে চলে গেছি। ফিনিশিংয়ে অবশ্যই মোটর সেকশন, যেহেতু মানে মিল সাইডে ঢুকেছি, কিছুটা চালানোর অভিজ্ঞতা আমার হয়ে গেছে। তো আমি যাইয়ে একটু ছুরিটা ওই কায়দায় কোনো রকম একটু ধরেছি, যতটুকু ধার হয়েছে। কিন্তু ওইখানটায় আমি ছুরি ধার দিছি, ওইখানে মাত্র 3-4টে লাইট, আর আগামাথা অর্ধেক মিল, খুব অন্ধকার। এখন শুনতেছি ঠাস ঠুস করে এদিকে ওদিকে কিরকম মনে হচ্ছে টিনির পরে যেরকম একটা ডিল অথবা বড় একটা ইট পড়লে যেরকম শব্দ হয়, ঠিক ওইভাবে শব্দ হচ্ছে। শব্দ হওয়ার পরে আমি আসলে অতটা মালুম করতেছি না যে আসলে এখানে তো 3-4টে লাইট আছে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানে লাইটের আলো আছে, কিন্তু ওর অর্ধেকটা আসতে গেলে ওই 250-300 তাঁতের মধ্যে আসলে কোনো লাইট নেই, ওখানে খুবই অন্ধকার। আর কই আবসা দেখা যায় ওই সাইডের আলোয়, যেমন মানুষ দেখতে পারে ওইখানে একটা আলো আছে, ওই সেই আলোর মানে শির ধরে বা রাশি ধরে চলে ওই কায়দায়। তো আমি ওই কায়দায় ছুরিটাই করে, কিন্তু আমার কাছে কিরম সপ লাগতেছে, মনে হচ্ছে কি এখানে কি পড়তেছে ওখানে কি পড়তেছে, মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে সেই কুকুরের মতন, তারপর হচ্ছে আপনার হু ঠাস, মানে সেই একটা আজব ধরনের একটা কণ্ঠ। তো আমি ভাবতেছি যে এত বড় মিলের মধ্যে এত মানুষ ওই সাইডে কাজ করতেছে, এখানে আর কি থাকবে। মানে আসলে আমি জানি না যে ওইখানে কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে। কিন্তু ওইখান থেকে যখনই চলে আসছি, আমার আব্বাও ছিলেন, আমার আব্বা রোল চালাতেন। আমার আব্বা হঠাৎ
আমার সাথে ওইখান থেকে আসার পরে দেখা বলতো কোথায় গেছিলে। তো আমি বললাম যে আব্বা আমি তো এই ছুরিটা ধারালো করতে গেছিলাম। তো কাছে একা? তা আমি বললাম হ্যাঁ। কাছে তুমি কি ওই সাইডে একা কেউ যায় না, ওই সাইডে হচ্ছে ভয়ানক ঘটনা ঘটে সবসময়। তো আমি বলতেছি কেমন ভয়ানক ঘটনা ঘটে? তো উনি আমার আব্বা একজনের কথা বললেন যে ওইখানে সেদিনকারও ওইরকম আকমাল ভাই দেখেছে বড় বড় অনেক বড় বড় দেবদানব জড়াজড়ি করতেছে। শুনে আসলে ভিতরে আমারও কিরকম যেন লাগলো যে হাই, তাহলে ওই যে আওয়াজগুলো তাহলে ওরা কি আমার ভয় দেওয়ার জন্যই করতেছে, নাকি ওই আওয়াজটা এমনিতেই হয়েছে, না ওই আওয়াজটা কোনো মানসিক মানে নানান প্রশ্ন জাগতেছে। তো যাই হোক আমি ওইভাবেই ওই পর্যন্ত স্টপ করেছি। স্টপ করার পরে চিন্তা করি ও হতে পারে, অতটা মানে নিনি গায়ে বাঁধায়নি। হঠাৎ একদিন আমার নানা ওরকম গেছে, সে ওই কায়দায় একা একা, সে আসলে খুবই দুঃসাহসী, অনেক সাহসী। তার ওরকম ভৌতিক আসলে মানে তেমন একটা ভয় লাগে না, সেভাবে গেছে। যাওয়ার পরে আগেও 2-1 তারিখ, এখন উনি যাওয়ার পরে ওনার যে বক্তব্য শুনলাম যে উনি যাওয়ার পরে হঠাৎ একটা তার চালু হয়ে গেছে, অথচ কোনো লোক নেই, জন নেই। উনি ওই তারটা চালু হতে উনি আস্তে আস্তে আবার চলে আসছে, আসে আমাদের সর্দারে বলল যে কালু ভাই ওইখানে তো আসলে তার চালু হয়ে গেছে, তার তো কেউ চালায়নি, আমি তো ছুরি ধারালো করতে যাচ্ছিলাম, তা আপনি যে মেশিনটা বন্ধ করেন। আমি যদি আমার হঠাৎ বন্ধ করি কেমন হয়, আমি তো দোষে পড়বো, কিন্তু আসলে ওইখানে কিন্তু একদম এমনিতেই মেশিনটা চালু হয়ে গেছে, তো আপনি একটু দেখেন। যাওয়ার পরে সেই মেশিনটা অফ করে, অফ করার পর আবার ওরকম একদিন হঠাৎ উনি গেছেন। যাওয়ার পর আছে বড় হ্যাভিং মেশিন আছে, চটকাটা এক ধরনের মেশিন আছে, অনেক উঁচু সেই মেশিনগুলো। সেই মেশিন ওই মানে উনি কেবল ছুরি ধার দেবে এমন সময় মেশিন ঘুপ করে চালু হয়ে গেছে। ভাবলো কি রে, আর হঠাৎ যদি চালু হয়ে যায় মানে মেশিনের তো আসলে আওয়াজ একদম নিরিবিলি স্থানে অনেক আওয়াজ আসে। তো সেদিনও উনি আস্তে আস্তে চলে আসলেন। চলে আসার পর সেদিন ওই কায়দায় সর্দারে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বললেন যে দেখেন এরকম মেশিনটা চালু হয়ে গেছে, তা ভাই চলেন। এরপর আমি হঠাৎ একদিন ওইভাবে কাজ করতেছি, কাজ করার পরে উনি বলতেছে কি নানা ভাই চল আজকে আমরা দুইজন যাই ছুরিটা ধারালো করে নিয়ে আসি, মানে মাঝে মধ্যে যেতেন। তো আমার কিন্তু ওই যে আব্বুর কাছে শুনছিলাম যে দেওদানব একটু সফট সফট লাগতেছে, তারপরে ভাবতেছি আমার সাথে যখন একজন আর নানা যাচ্ছে যেহেতু, তাহলে আমারও ছুরিটা ধারালো করতে হবে, নানারও ধারালো করতে হবে। সেভাবে আস্তে আস্তে গেছি। যাওয়ার পর ছুরি ধার দিয়ে নিয়ে আসি, ঠিক ওই একই কায়দায় মাঝে মধ্যে ওই যে কায়দায় টিনের পরে অনেক বড় বড় ডিল পাটখেল, তারপরে মেশিনের মধ্যে আওয়াজ আসতেছে। তো আমি নানারে বললাম যে নানা আসলে কি এরকম কিছু আছে? তখন ওই নানা আমাকে বলতেছে কি যে আসলে ভাই এইখানটা তো হিন্দুদের জায়গা জমি ছিল, তারপরে এখানে শ্মশান মশান ছিল অনেক, মানে এই জায়গাটা ছিল অনেক ভয়ঙ্কর জায়গা, ভৌতিক জায়গা ছিল এই জায়গাটা, নির্জন। তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ সত্যি সত্যি এটা ভয়ের জায়গা। তো আমি বললাম নানা আপনার জীবনে কি কোনো খুব মারাত্মক কোনো ঘটনা ঘটেছে? সেদিন আলাপ করলাম, আলাপ করার পরে বলতেছে হ্যাঁ ভাই ঘটেছে। তো আমি বললাম নানা কি ধরনের ঘটনা ঘটেছে? তা নানার তার জীবনে ঘটে যাওয়া খুবই একটা ভয়ানক ঘটনা শোনালেন। আমি সেই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো নানা বলল যে ভাইডি এই যে স্থানটা দেখতেছে, এই স্থানটা আগের দিন আকমাল ভাই অনেক বড় বড় মানে 3 ছোঁয়া
অর্থাৎ সে যা দেখেছে মানে আকারে খুব বড়, তারপর অন্তত না হলেও 12-13 ফুট উঁচু, 12 ফিট বা 13 ফিট ওই কায়দায়, মানে মিল চাল ছোঁয়াছো এই কায়দায় বিশাল বড় বড় দেবদানব এখানে এরা চলাফেরা করে। এটা সে আকমাল কাকা দেখলো। আকমাল কাকা দেখার পর তারপরে এই যে মজিদ গাজী নানা, ইনার বিবাহের আগে ইনার আব্বা আবার খুব কবিরাজ ছিলেন। ইনার আব্বা এমনই এক কবিরাজ ছিলেন যে ফিরে দিয়ে বা টুলি দিয়ে যুদ্ধ বাধায় দিতেন, মানে সেও এক খুব ভয়ানক কবিরাজ ছিলেন। তিনার ছিল হচ্ছে মজিদ গাজী। উনিও আসলে খুব বলবান ছিলেন, অনেক শক্তিশালীর অধিকারী ছিলেন, কোনো জিনিস উনি পরোয়া করতেন না, খুবই একজন দুঃসাহসী লোক ছিলেন। তা ওনার বাড়ি হচ্ছে সিদ্দিপাশা, ওনার গ্রাম সিদ্দিপাশা বাড়ি, থানা অভয়নগর আর জেলা যশোর। এই আমতলা বাজারের থেকে ওনার বাড়ি হচ্ছে গাজীপাড়া, প্রায় 1 কিলোমিটার ওইখানে ওনার বাড়ি। তো ওনারে কিছুদিন যাবৎ একজন আর কি দাওয়াত দিচ্ছেন যে ভাই আপনি, আমার খুব ইচ্ছা যে ডাল ভাত খাওয়াবো, তা কতদিনের বলতেছি, তা আপনি তো আসলে গেলেন না। তো উনি আসলে সময় পায় না, যাইতে পারেন না ওনার বিবাহের আগে। তো এক পর্যায়ে উনি সন্ধ্যার আগে চলে গেছেন। এইখান থেকে ওনার বাড়ি আছে পুবলে, গাজীপাড়া পুবলে। সেইখান থেকে আগের যে নামটা ছিল সেখানকার নাম ছিল, যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানের নাম হচ্ছে আড়পাড়া, বর্তমান হচ্ছে রসুলবাগ নাম। তো ওইখান থেকে নাওলি গ্রামে হাঁটতে উনি দাওয়াত খেতে গেছেন। দাওয়াত খাওয়ার পর সেখানে যায় আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলতে এক পর্যায়ে অনেক রাত হয়ে যায়। অনেক রাত হওয়ার পরে ওই যে রাস্তাটা দিয়ে গেছিলেন, ওই রাস্তাটা ছিল আগের আমলে খুবই চিপা, 2 সাইডে ভয়ঙ্কর জঙ্গল, আর আবার এই সাইডে আবার বুজ বাগান, আবার সামনে বুজ বাগান ছিলেন। যারা খাইছেন তারা অনেকেই বুজ চেনেন, সেই কাঁটাযুক্ত বুজ, অনেক বড় বড় বুজ বাগান। সেখানে আবার কিছু গোরস্থানও আছে। তা উনি অনেক রাত হয়ে গেছে, তা ওনার আত্মীয় স্বজন বাড়ি থেকে বলতে ভাই এত রাত্রে কি জন্য যাবেন, আপনি থেকে যান। তো উনি বললেন না আমি বাড়ি চলে যাব। এক পর্যায়ে উনি আস্তে আস্তে হাঁটতেছেন। আসলে ওনার সাথে ভয়ানক, মানে উনি যেখান থেকে আসতেছেন এর 2-3টে জায়গায় খুবই ভয়ানক জায়গা, কিন্তু উনি সেভাবে কোনো ভয় পাননি। না পাওয়ার পর প্রায় রাত 11টা বা তার একটু কম বেশি হতে পারে, যেহেতু শিওর আমার মনে নেই। উনি আরো আজ থেকে মারা গেছেন প্রায় 7-8 বছর আগে, সেই হিসেবে আমারও আসলে অতটা খেয়াল নেই। তা উনি যে বর্ণনাটা দিলেন যে উনি দূর থেকে আসতেছেন, তা দেখেন কি রাস্তার ওই মাথায় এক পাও আর এক মাথায় আর এক পাও, অনেক বড়। আর ওনার যে দুটো চোখ, এই চোখ দুটো হলো প্রায় 200 পাওয়ারের বাল্ব, 200 পাওয়ারের যে বাল্ব আছে ওইরকম বড় বড়, অনেক বড় বড় চোখ তার। তা এখন উনি আস্তে আস্তে হাঁটতেছেন, উনি আবার কিছু দোয়া কালামও পড়তেছেন। দোয়া কালাম পড়ার পর উনি চিন্তা করতেছেন কি এত দোয়া কালাম পড়তেছি, তারপর তো যাচ্ছে না, ও তো খুবই ভয়ানক দেখা যাচ্ছে। তো উনি ধারে উনি সাহস করে এসে বলতেছেন, এখন উনি এমনই একটা পর্যায়ে যে পিছেও যেতে পারতেছেন না, সামনেও যেতে পারতেছে না, যেহেতু পিছে আত্মীয় স্বজনের বাড়ি অনেক দূরে। সে সময় আসলে ওই এলাকা অত বাড়ি ছিল না, আর এদিকে ওনার বাড়িও দূর। এমন একটা জায়গায় পড়ে গেছেন যে উনি পিছনেও যাওয়ার কায়দা নেই, সামনেও যাওয়ার কায়দা নেই। তা উনি মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ ভরসা, আল্লাহর প্রতি উনি ভরসা করে উনি সামনে গেলেন। এগোয়ে যখন ওই যে সেই ভৌতিক যে দানব, বড় দানব, যে যদি উনি আসতে হয় তাহলে ওনার আছে 2 ঠ্যাঙ্গের মাঝখান বরাবর আসতে হবে,
সাইডে, কিন্তু উনি ভাবতেছে না এটা এইভাবে যাওয়াটা আসলে ঠিক হবে না, ওনার সাথে কিছু কথা বলতে হবে, দেখি উনি কি বলে। তখন সেই দেও দানবকে বলতেছেন কি যে আমি একটু যাব, আপনি একটু আমার সাইড দেন। ওনার সেই চোখের যে পাওয়ার, ওই পাওয়ার উনিও কিছু বললেন না, না বলার পর উনি ওইখান থেকে আস্তে এক পাও সরাই নিলেন। সরাই নেওয়ার পর উনি আস্তে আস্তে বাড়ি আসছেন, সরে যাওয়ার পর উনি ওই পথ দিয়ে চলে আসছেন। আসার পর ওনার যে বাপ ছিলেন, ওনার বাপ ওনাকে বলতেছেন তুমি এত রাত্রে আসছো, তা তুমি কি কিছু দেখেছো? ওনার বাপ আসলে ঠিক পাইছে। তা মজিদ গাজী বলতেছেন হ্যাঁ দেখছিলাম তো আব্বা। তা বলল কি দেখছো? তা বিষয়টা খুলে বললেন যে তার চোখ ছিল এরকম 200 পাওয়ারের যে বাল্ব, যে লাইট, মানে ওই আমল আসলে বলা হয়, মানে সংক্ষেপে ওরা বলতো যে 3 ব্যাটারি লাইট, মানে ওই আমলে 3 ব্যাটারি লাইট খুবই আলোকৃত ছিল। 3 ব্যাটারি লাইটের আলো দিয়ে উনি বোঝালেন যে তার চোখের যে আলোর যে পাওয়ার, তার 3 ব্যাটারি লাইট যেমন আলোকৃত এরকম বড়, 2 চোখে ওই রকম জ্বলতেছে। বলার পর তা বললে কিছু বলেছে নাকি? ওনার বাপ বলতেছেন, তা বলতেছেন না কিছু বলিনি, আমি ধারে ধারে এসে বলছি আমি কোথায় যাব, পিছে যার জায়গা নেই, সামনেও যার স্থান নেই, তাই আমি বললাম কি যে আমি একটু যাব, আমার সাইড দিতে হবে, আমার একটু সাইড দেন। আসলে ভয় তো একটু পাইছেনি মনে মনে, তার কাছে ভয়টা পাইছো নাকি? তা বলছে মনে মনে তো একটু, মন তো কাঁপবেই, যেহেতু কেউ নেই, আমার সে ছেড়ে দিল। এখন আসলে শরীরটা একটু অসুস্থ, এই জন্য গলার মধ্যে একটু চুলকাচ্ছে, যার জন্য মাঝে মধ্যে একটু কাশি দিতে হচ্ছে। যাই হোক সরি, এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। যাই হোক এই কথা বলার পর এবার ওনার আব্বা ওনাকে কিছু পানি ফোড়া, লবণ ফোড়া দিলেন যে এতে খাও, খেয়ে শুয়ে থাকো। উনি খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকলেন, কিন্তু তারপর থেকে ওই স্থানে কিন্তু আর কখনোই উনি ওইভাবে যাইতেন না, যে ওইখানে যে সেই বড় বড় দেও দানব বা তাদের গায়ে অনেক বড় বড় লোম আকার। এই ছিল মজিদ গাজী ভাইয়ের ঘটনা, তার জীবনে এই একটা ঘটনা। আরও একটা ঘটনা আছে, অবশ্যই সময় পেলে এর পরে বলবো। এরপরে আরও একটা ঘটনা আছে যেটা আবারও শেয়ার করতে যাচ্ছি। এবারে যে ঘটনাটি বলবো, আমার এক সম্পর্কের দাদা, তার নাম আবুল বিশ্বাস। আবুল বিশ্বাসের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আবুল বিশ্বাস, ওনার বাড়ি হচ্ছেন সিদ্দিপাশা, ওনার বাড়ি ওই একই এলাকায় গাজীপাড়া, সিদ্দিপাশা গাজীপাড়া। উনি হাট করতেন ফুলতলা হাটে। ওই সকালে, মানে ওই সময় তো অত যানবাহন ছিল না, আজ থেকে প্রায় 50 বছর আগে, 40-50 বছর আগে, ওই তখন এতটা যানবাহন ছিল না। তখন ওই ফুলতলায় প্রায় 8 কিলো পথ, আমাদের এখান থেকে 8 কিলো বা 7 কিলো পথ হেঁটে যেতেন। হেঁটে যাওয়ার পরে ওইখানে হাট করতেন। ওই একজন হাড়তদারি ছিলেন। তো উনি ওই বাড়ির থেকে ধান, বেশিরভাগই ধান কেনা বেচা করতেন। একদিন উনি বাড়ির থেকে রবিবার, সেই দিনটা হয়তো রবিবার, সম্ভবত রবিবার ছিল, যেহেতু হাটের দিন। তো উনি চিন্তা করতেছেন কি যে কালকে হাটের দিন ফজরের আগে যদি আমি যাইতে পারি তাহলে আমার 2 ঘন্টার ভিতরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব।
উনি ওই দিন ফজরের আগে ফজরের আগে কিছু নাস্তা পানি করে, মানে ওই সময় তো রমজান মাসে যেভাবে সেহরি খাই, কিছু নাস্তা পানি করে ওইভাবে রওনা দিতেন। যেহেতু যানবাহনের চলাচলটি তখন ভালো ছিল না, এক যাইতে হবে ট্রলারে, আর তা নইলে হেঁটে, এই কায়দায়। ট্রলারও ছিল না, নৌকা ছিল তখন, বেশিরভাগে নৌকায় ব্যবহার হতো। এখন উনি বলতেছেন যে ওনার যে ঘটে যাওয়ার যে ঘটনা ওনার কাছে শোনা, আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। তা উনি আমাকে বললেন যে ভাই, আমার জীবনে একটি ঘটে যাওয়া খুবই একটা ভয়ানক ঘটনা। আসলে এর আগে পরেও অনেক কিছু দেখেছি, কিন্তু আসলে ওই দিনটা ছিল একটা কিরম আলাদা। তা উনি ফজরের আগে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে আস্তে আস্তে হাঁটতেছেন। হাঁটার পরে আমাদের এইখানে একটা গোরস্থান আছে, সেই গোরস্থানের নাম হলো ছায়ামায়া। ওই লাইনে অনেক বড় বড় তেঁতুল গাছ আছে, আজও আছে, তখনও ছিল। তখন আরো অনেক বড় বড় যে গাছগুলো ছিল, সে গাছগুলো অবশ্যই কিছুদিন আগে কেটে ফেলেছেন। অনেক বড় বড় সে গাছের বয়স অন্তত একটা গাছের বয়স প্রায় 200 বছর 300 বছর আনুমানিক এরকমই হবে, মানে 3-4 জনে বেড় পায় না, এত বড় বড় তেঁতুল গাছ। আর সেরকম এখন ওই পথে উনি যাচ্ছেন, যাইতে যাইতে সামনে যে আরেকটা বাগান, ওইখানে কিছু লোক বাগানের ভিতর হুশাস করে কথার আওয়াজ আসতেছেন। তা উনি ভাবতেছেন কি ব্যাপার, এই বাগান থেকে হুশাস করে কি কথা আসতেছেন। তা একটু যাই দেখি, আবার একটু লাইটের আলো দেখতেছেন। এখন উনি আস্তে আস্তে ওই বাগানের ভিতর নামেছেন। এটা হচ্ছে মিয়াবাড়ির যে স্কুলটার এই সাইডে অনেক বড় একটা ভয়ানক বাগান। আস্তে আস্তে নামেছেন। নামার পর দেখেন যে না, আসলে সেখানে সত্যি 2-3 জন মানুষ, কেউ গাছের মাথায়, কেউ গাছের মাজায়, আর কেউ আপনার গোড়ায়। মানে গাছটা অনেক বড় ছিল, সেই গাছের মাথায় যে এক হাজী সাহেব, উনি বৃদ্ধ বয়সে এসে গলায় দড়ি দিয়েছেন। মানে সারা রাত তারে খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। শেষ পজিশনে এসে ওই গাছ চিন্তা করলেন যে এদিকে একটু, মানে ও তখন 3 ব্যাটারির লাইটের যুগ, তো 3 ব্যাটারির লাইটটাই সমস্ত মারতে যেন হঠাৎ কে যেন গাছে এরকম লাইট মারার পরে দেখেন কি গাছে একটা লাশ ঝুলে গেছে। পরবর্তীতে যাচাই বাছাই করে দেখেন যে না, এই সে হাজী সাহেবে গলায় দড়ি দিয়েছেন। তা ওইখানে উনিও তার ওই অনেক উপরে সে গলায় দড়ি দিয়েছেন। দেওয়ার পরে তারে নামানোর জন্য খুবই আসলে চেষ্টা করতেছেন। তা উনি ওই দেখে শুনে উনি কিন্তু হাঁটতে আবার ফুলতলার দিকে রওনা দিয়েছেন। ফুলতলার দিকে রওনা দেওয়ার পরে সারাদিন ব্যাপী হাট করেছেন, ব্যবসা করেছেন। এই ব্যবসা করতে করতে প্রায় রাত 11টা বেজে গেছে, 11টা 11:30 এই কাদায় বেজে গেছে। তখন আসলে খিয়া পার ও একটা আলাদা বিষয়। তো এক মহাজন বলতেছেন কি যে ভাই, আপনার আজকে এই রাত্রে যাওয়ার দরকার নেই, যেহেতু বাড়ি আরো অনেক দূর, আপনার যাইতে হবে না ভাই। তা উনি করছে কি ভাই, দূর হোক আর যাই হোক, রাত্রে কোথায় থাকবো, কি করবো, আর হাট টুকাল তো আর হাট নেই, আমার তো বাড়ি যেতেই হবে। তা আসলে সেও আর তো অতটা জোর করিনি, উনি নিষেধ করিলেন যে যাইতে হবে না। তারপরও খিয়া যখন পেয়ে গেছে, খিয়া পাওয়ার পরে উনি আস্তে আস্তে হাঁটতে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে অনেক ভৌতিক বাগান থেকে রওনা, কিন্তু ওনার মনে অতটা তিরাস লাগেনি। কিন্তু কিছু সময় পরে এসে যখন উনি আমতলা বাজারের ওই সাইডে, মানে প্রায় বাড়ির থেকে 3 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে আছেন,
তখন ওনার মনে পড়তেছেন, তাই তো অমুক জায়গা তো অমুক হাজী সাহেব গলায় দড়ি দিছিল। আসলে ওনার মনে কিন্তু তখন একটা ভয়ের তিরাস আসে। ভয়ের তিরাস আসার পর ওনার আর যে সমস্ত বাগানের যে পথগুলো, ওনার আর পাও চলতেছে না, পাও চলতেছে না, এরকম এক পাও ফেলতেছেন আর উনি ভাবতেছেন, মানে উনি এরকম মনে করতেছেন যে আমি আর এগোতে পারতেছি না। আর রাস্তাঘাটও কেউ নেই, নির্জুম এক রাস্তা। এইভাবে করতে করতে উনি বেশ কিছু দূর পথ এগোয় আসার পর ওই যে জায়গায় গলায় দড়ি দিছিল ওর আগে ওনার এমন একটা অবস্থা হয়েছে যে উনি আর সামনে পাই ফেলতে পারতেছেন না। তো হঠাৎ যেন কোথা থেকে একটা হুজুর মতন লোক, পাঞ্জাবি টুপি পরা, হঠাৎ বেরোয় আসার পর ওনার একটু সাহস জাগলো, এই তো একটা মনে হয় মানুষ পাইছি। তা উনি একটু সামনে হাঁটতেছেন। এইবার ওই যে আবুল বিশ্বাস কিন্তু চিন্তা করতেছে ওই ভাইয়ের আমার ধরা লাগবে, যেহেতু ওই ভাইয়ের সাথে যদি আমি যাইতে পারি তাহলে আমি ওই জায়গাটা পার হয়ে যাব যেখানে গলায় দড়ি দিছিলেন। ওনার খুবই ভয় লাগতেছে, কিন্তু আসলে উনি যার পিছনে দৌড়চ্ছে সে কি মানুষ ছিল? আসলে সেও মানুষ ছিল না, কিন্তু এই কিছু ভৌতিক বা কিছু জিন আছে, আসলে খুবই ভালো। তো উনি আস্তে আস্তে খুবই দৌড়চ্ছেন ওনার পিছ, কিন্তু ওনার সে কাছেই যাইতে পারতেছেন না। উনি এইখানে আর উনি ওইখানে, কত বেশ খানিকটা দূরত্ব। চিন্তা করে কি ব্যাপার, আমি এত দৌড়চ্ছি, ওনার ধরতেই পারছেন, কিন্তু তারপরে ওনার মনে একটাই আছে যে ও তো ভাই, ওনার পাশে যায়। কিন্তু ওই যে আপনার যে গলায় দড়ি দিয়া যে স্থানটা, যে ভয়ানক জায়গার যে স্থান, ওই স্থান কিন্তু উনি পার হয়ে গেছেন। পার হওয়ার পর ওনার আর মনে নেই যে ওই জায়গায় কি কেউ গলায় দড়ি দিছিল বা কি, এরকম কিন্তু আর কিছু মনে নেই। প্রায় উনি বাড়ির কাছে যখন আসবে, মানে প্রায় চলে আসে, আসার পরে হঠাৎ উধাও হয়ে গেল। সে উধাও হয়ে যাওয়ার সাথে মানে ওনার মনে ব্রেনটে কাজ করলো, তাই তো ইনি কে, আর আমি তো বাড়ির কাছে চলে আসছি। তাহলে যে জায়গাটার কথা শুনি যে জামরুল তলায় একজন আল্লাহর একজন ভালো লোকের মানে এখানে আছে, এ কি সেই লোক? আসলে আবুল বিশ্বাসের সাথে যে ঘটে যাওয়া যে ঘটনা, এই ছিল তার ঘটনা। পরবর্তীতে ওনার কাছে ওনার ঘনিষ্ঠ বন্ধু আসে, তার কাছে উনি শেয়ার করলেন যে ভাই আজকে রাত্রে তো আসলে এই অবস্থা হয়েছে, আমি তো আসতে পারছিলাম না, তো সে তো আমার এগোয় দিয়ে গেছে। মানে যার সাথে শেয়ার করতেছি ইনার নাম ছিল জালাল মোল্লা। তা উনি ওইখানে আবার ওনার বাড়ি আছে, বাড়ি পিছনের বারান্দায় শুয়ে থাকেন। তা উনি আবার সাথে সাথে বলে, হ্যাঁ ভাই আপনি যেটা দেখেছেন, আসলে উনি ওই মাঝে মধ্যেই কেউ যদি বিপদে পড়ে তা ওই কায়দায় উনি এগোয় দেওয়ার চেষ্টা করে। আমারও এরকম একদিন হঠাৎ ঘুম পড়ছে, ঘুমের মাধ্যমে ঘুম থেকে উঠেই আমার দেখি কি ওরকম একজন, তা আমার বললো তোর কিছু দিয়ে যাব, তুই আমার কাছ থেকে কিছু নে। তা উনি আসলে সহ্য করতে পেলে উনি অনেক বড় আকারের চিৎকার দিয়ে উঠলেন। উনি আসলে ভয় পাইছেন। তার পরবর্তীতে আসলে সে বলল যে হয়তো আমার দিতে আইছিল কিছু, কিন্তু আমি নিতে পারলাম না। আমি আসলে চিন্তা করেছি কি যে উনি অনেক বড় ধরনের ভয়ানক ভূত, কিন্তু আসলে উনি কাউরে ভয় দেন না, উনি খুবই ভালো লোক। কেউ যদি বিপদে পড়ে তা ঠিক আপনার যেভাবে সহযোগিতা করেছে এরকম অনেক লোকরে সহযোগিতা করে। কিছু ভূত আছে যারা আসলে মানুষের উপকারে আসে। এই ছিল আমার দাদা আবুল বিশ্বাসের ঘটনা। এবার যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার
নিজের সাথেই ঘটেছে একটি ঘটনা, সেটা আসলে অনেক ভয়ানক। আসলে সেই দিনের কথা যদি মনে পড়ে তাহলে আজও আমার গার পশমগুলো দাঁড়ায় যায়। মানে আসলে আমি ওই সিনারিটার মতন বা ওই আওয়াজটার মতন আমি অত বড় হাসি কখনোই শুনিনি আমার জীবনে। তো তখন আমাদের বাড়ি ছিল আমার চাস্তো নানা বাড়ি আমতলা বাজার থেকে এসে সামনে এ সাইড আছে শ্যামের বাড়ির কাছাকাছি পাড়াটার নাম হচ্ছে কারিকার পাড়া, অনেকে বলে তাঁতিপাড়া, আসলে মূলত ভালোবাসায় বলে কারিকার পাড়া, কিন্তু আমাদের এখানে চেনা হচ্ছে বেশিরভাগই সিদ্ধিপাশা তাঁতিপাড়া। তা ওইখানে যে ঘটনাটি ঘটেছিল আমার জীবনের সাথে, এই ঘটনাটা ঘটেছিল প্রায় রাত তখন 2:30, মানে 2-2:30 দিকে টিকি হবে এরকম সময় আমার সাথে ঘটেছিল। তো আমাদের ওই ঘরটা ছিল কাঁচা ঘর, কাঁচা দেয়ালের ঘর ছিল, পাশে ছিল একটা খোপ, মানে এক সাইড শুধু দেয়াল দেওয়া ছিল আর এই 2 সাইড ছিল বাঁশের বেড়া দেয়া, আর এক সাইড তো ঘরের সাইড। ওই খোপটাই আমি শুতাম, কিন্তু আমার ওই জালনা কিছুতে ঘেরা ছিল না, জালনাটা ছিল সম্পূর্ণ খোলামেলা। মাঝে মধ্যে তখন আলিফ লায়লা দেখতে যেতাম, তখন সম্ভবত মাদ্রাসায় পড়ি, তখন বয়স আমার প্রায় 11-11.5 বছর বয়স, হয়তো ওইরকম হবে। সেই সময় মানে এমনি রাত্রে একটু ঘুরতাম, তা আসলে অতটা মানে ওই রকম কোনোদিন তো দেখিনি আর কি বড় হওয়ার পরে। তো 11 বছর বা 11.5 বছর পর যে কাহিনীটা আমার সাথে ঘটলো, হঠাৎ মানে আমার কিরকম যেন একটু ঘুম ভাঙতেছে, হঠাৎ শুনি বিশাল একটা হাসি দিল, হ্যাক্সি, এত জোরে মানে হ্যাক্সি দিল। তা সে হ্যাক্সিটার আমার মনে হয় সর্বনিম্ন 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূর থেকে ওই হাঁকসি শোনা যাবে, এত আওয়াজ। আমি ভাবলাম কি ব্যাপার, এত বড় হাঁকসি কে দিল? কিন্তু আসলে ওই পথে মিলির লোকজন চলাচল করতো, আলিমজুট মিলে লোকজন চলাচল করতো। কিন্তু অত রাত্রে আমি মনে মনে চিন্তা করলাম যে রাস্তাতে কেউ যাচ্ছে নাকি, একটু দেখে নি। যেরকম এখান থেকে প্রায় 300 ফুট আমার যে খোপটায় থাকতাম, যে ঘরটায়, সে ঘরটার থেকে প্রায় 300 ফিট দূরে দেখতেছি একটা মোড় আছে, একদম ফাঁকা ঝোঁকা দেখা যাচ্ছে। তার গায়ে সর্বগায়ে রড লাইটের মতন যে সাদা আলো, রড লাইটের মতো এরকম সাদা, মানে হালকা ব্লু কালারের ভাব আসে। রড লাইটের যেরকম অনেক সাদার পরে কাপড় চোপড়ের যেমন নীল দিলে, হালকা নীল দিলে একটা কিরকম অন্যরকম দেখা যায় না, একটা নীল ব্লু কালার সাদা, ঠিক ওই ধরনের তার সর্বগায়ে ওইরকম লাইট। দেখে উনি আস্তে আস্তে হাঁটতেছেন, মানে আমাদের বাড়ির যে রাস্তাটা ওই রাস্তা বেয়ে আসতেছেন, মানে আমাদের বাড়ির সামনের দিকে। এই দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, জোয়াল্লাহ একই জিনিস, আর উনি কি এই হাঁকসি দিল? আসলে আমার হৃৎপিণ্ড কেঁপে গেল, একটু ভয়ও পেলাম। আবার এসে খাতা মুড়ি দিচ্ছি, বালিশ মুখের পরে দিচ্ছি, ঠিক আমার বাড়ির হুড়োর দূরে এসে আমার মনে হলো আর একটা হাঁকসি দিলেন। এত জোরে হাঁকসি আমার আবারও মানে কেঁপে উঠলাম। আমার মা ঘরে ছিলেন, মাও ঘুম থেকে
মানে প্রথম হেক্সিটি আমার মাও ঘুম থেকে জেগে গেছে, দ্বিতীয় হেক্সি যখন দিল তখন আমার মাও কেঁপে উঠল। ওইখান থেকে আর 300 ফিট বা 150 গজ বা 200 গজ দূরত্ব দিয়ে আবার আর একটা হেক্সি দিলেন। 3টে হেক্সি দিলেন। দেওয়ার পর আমার মনে হলো যে ওই যে এলাকাটা কারিকার পাড়া সহ আমতলা বাজার টাজার দিয়ে আমার মনে হলো এরকম যে সমস্ত এলাকা ওই এত বিকট আওয়াজ, ওই মানে হাঁকসি দিল, তার এত বিকট আওয়াজ মনে হলো যে সমস্ত এলাকাটা কেঁপে গেল। তখন আমি আমার মারে ডাক দিছি। এবারে তো ভয় ভয় লাগতেছে, খাতাটা চোখের পরে বালিশ দিয়ে ঢাকতেছি যে আল্লাহ আমার যেন না দেখে। ও তো আসলে আমি তো ওরে দেখেছি, বল কি। এখন মারে আমি ডাক দিছি, মারে ডাক দেওয়ার পর মা উঠেছে। আমি বলছি, মা কিছু কি শুনিস? মা কাছে শুনলাম তো, এত বড় হাঁকছি আমার বয়স হতো তো আমি কোনোদিন শুনিনি, এ কি আওয়াজ। তা আমি তখন বিষয়টা আমার মার সাথে শেয়ার করলাম যে মা আসলে ওনার গায়ে তো ছিল সর্বগায়ে রড লাইটের মতন আলো। উনি মেলা দ্রুত হাঁটতেছেন না, মানে স্বাভাবিক আস্তে আস্তে উনি হেঁটে যাচ্ছেন। মা উনি তো আসলে মানুষ না, আমার তো মনে হচ্ছে যে উনি অন্যকে। মাও বলো যে হ্যাঁ বাবা, মানুষের হাঁকছি কোনোদিন এত জোর হয় না, এরকম হয় না। এটা তুমি যেটা ভাবতেছ ওইটাই, বা তুমি যেটা দেখেছো ওনার হাঁকছি। আসলে যে ভয়ানক যে হাঁকছি, সেই হাঁকছি যদি আমার মনে হয় যেই শুনবে না কেন অত বিকট আওয়াজ তারই ভয় লাগবে। এই ছিল আমার সাথে ক্ষুদ্র ধরনের ঘটে যাওয়া ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার জীবনের ঘটে যাওয়া ছোট্ট আরেকটি ঘটনা। সারাদিন পর অনেক কাজে গেছি, কাজ কাম থেকে এসে চিন্তা করতেছি কিন্তু আজকে ভালো লাগতেছে না, তো আমি একটু আলিম খেয়াঘাটের ওদিক থেকে ঘুরে আসি। সন্ধ্যার আগে সম্ভবত সন্ধ্যার আগে আমি আস্তে 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 হাঁটতে হাঁটতে গেছি। এই মাঝখানে একটা আমাদের এইখানে বলা হচ্ছে গেন্নার বাগান। এই গেন্নার বাগানটা আসলে অনেক বড় বাগান, আর এখানে অনেক ভৌতিক ঘটনা মানুষের সাথে ঘটে। এই গেন্নার এই বাগান দিয়ে কেউ যদি আসে নির্জম ভাবে, তা অনেকের সাথেই অনেক কিছুই আসলে ঘটে গেছে। তো সেইখানের ঘটনাটি আজকে আপনাদের শোনাবো। যে সেখানে একটা বড় পুকুর ছিল, এখনো আছে। তারপর যে বড় যে গাব গাছ, অনেক বড় গাব গাছ আছে ছিল। তারপর আছে, এখনো অনেক কিছুই আছে, বড় বড় অনেক বড় বড় বাঁশের ঝাড়, যা বাগানটা আসলে অন্ধকারের মতন হয়েই থাকে। দিনের বেলাও খুব অন্ধকারের ভাব লাগে যে বাগানটা। কিন্তু ওই বাগানের মাঝখান দিয়ে একটা বেসরকারি রাস্তা আছে, মালিকানায়। ওই জমিটা তো সম্পূর্ণ মালিকানা, এই জমিটা হচ্ছে বর্তমান মেয়াদের আওতায়। তা ওইখানে শুনি যে আসলে এখানে অনেক ভৌতিক ঘটনা অনেকের সাথে ঘটেছে। তারপরে আমার দাদার সাথেও একটা ঘটনা ঘটে গেছে। তারপরে আমার দাদার কান্দে ছিল আমার এক চাচা, তার সাথেও এই ভৌতিক ঘটনা ঘটে গেছে। তারপরও আসলে অতটা মালুমই নিনে, যেহেতু আমি তো ওই বাগানে কোনোদিন কিছু দেখিনি, এই জন্য আর অতটা মালুমই নিনে।
কিন্তু এরকম জ্ঞাননা পার হয়ে আমি চলে গেছি সন্ধ্যার পরে। সেখান থেকে যাই আমার যে ভাই বিকাশ বা সাথীদের সাথে অনেক সময় কথাবার্তা বলে প্রায় রাত 9টা বাজে সম্ভবত আসতিস। ওই সময় 9টা বা একটু বেশি হতে পারে, কম হতে পারে, মানে অল্প একটু, মানে তখন সেদিন তো ঘড়ি ছিল না, তবে ওইরকমই হবে হয়তো। এখন আর মনের মধ্যেও যেন কিরকম ওই দিন একটু সপ 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 ভাব লাগতেছে, যে কিরকম যেন লাগতেছে। তারপরে অতটা চিন্তা করলাম যে এখন তো মেলা রাত হয়নি, আমার তো আল্লাহ পাকের ইচ্ছায় অনেক রাত্রেও চলার অভ্যাস আছে, এতে কি হবে, যাই। এখন আমি ওই বাগানের ওই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে হাঁটতেছি, কিছু দোয়া কালামও পড়ে নিছি। পড়ে নেওয়ার পরে তারপরে মালুম করতেছি, কিন্তু হঠাৎ দেখি যে খুব আলোকৃত। তো আমি ভাবতেছি পাশে ওই রাস্তার ওই সাইডে বাড়িঘর দুয়ার দেখা যাচ্ছে, লাইট লুইট আছে। তা আমার মনে হচ্ছে কি যে ওই লাইটের আলো মনে হয় এখানে আসতেছে, মানে আসলে আমি ওইভাবে ধরে নিনি, কিন্তু আমার মাথার উপরে যে কেউ আছে এটা আসলে আমি দেখিনি, মানে খেয়াল করিনি। তা আমি খানিক দূরে হাঁটতেছি, হাঁটার পর আমিও হাঁটতেছি, দেখি কি যে লাইটের আলোগুলো আমারই সাথে আছে। হঠাৎ আমার খেয়াল হয়, কি ব্যাপার, এই লাইটের আলো আমার সাথে এগোচ্ছে কেন? মানে আমি লাইটের আলোটা এবার দেখতেছি যে লাইটের যে আলোটা ওইটি আসলে মানে এগোচ্ছে, যেরকম মানুষ হাঁটলে আস্তে আস্তে যদি সে কোনো টর্চ লাইট মেরে এগোয়, ঠিক ওই কায়দায় এগোচ্ছে। কি রে, আমার কি ব্যাপার, আমি যে লাইটের কথা মনে ভাবতেছি আসলে তো সে লাইট না। আবার কিছু কিছু গাছগাছালির ওই মানে বাগানের মতন তো গাছগাছালির ছায়া মায়া আসতেছে। এখন ছায়া দেখি আর ওই দেখি, আমি বলতে কি ব্যাপার, এরকম কেন, আমার সাথে কি লাইট যাচ্ছে, আমার কাছে তো কোনো লাইট নেই। আশেপাশে তাকাচ্ছি, তাও কাউরে দেখিনি। হঠাৎ আমার খেয়াল পড়লো, মাথার দিকে তাকায়, দেখি মাথার দিকে তাকায় যে জিনিস আমি দেখলাম, আমার পরাণটা খুব করে কিরাম মানে একটু ভয় ভয় পেলাম। তো তখন তার যে আকৃতি, অনেক লম্বা একটা আগুন, বিশাল বড় এক আগুন আমার মাথার পর দিয়ে আস্তে আস্তে করতেছেন। আমি যেখানে দাঁড়ায় গেছি সেখানেও দেখি ওরকম আস্তে আস্তে যাচ্ছে। তো দুই হাতটা ঘুপ করে মুট করে বললাম, আমি তোমার কোনো ক্ষতি করিনি। মানে ওর দিকে আমি আর তাকাতে পারতেছি না, এমন একটা অবস্থা হয়েছে যে ওর দিকে আমি আর তাকাতে পারতেছি না। আমি না তাকানোর ফলে, না তাকায় মানে আমার দুই হাতটা মুঠ হয়ে গেল। আমি ভাবলাম কি, হয় আমি বাঁচবো নয় সে বাঁচবে, যদি সে আমার কোনো ক্ষতি করে তা আমি তো মরবই, কিন্তু তারে নিয়ে মরবো, এরকম একটা মানে মনের ভিতরে জাগলো। জাগার পর যখনই বললাম যে আমি তো আসলে আপনার কোনো ক্ষতি করিনি, তো আপনি কেন আমার সাথে এভাবে এগোচ্ছেন, বা আপনি আসলে বললাম না, তুমি করেই বললাম, তুই মই করে এই কথাটা বলছিলাম, আপনি করে আসলে বলছিলাম না, মানে ওই এখানে আপনি হয়ে গেছে, কিন্তু আসলে তাকে আমি আপনি করে বলিলাম না। আমি বললাম তুই কেন আমার সাথে এগোচ্ছিস, এরকম বলার পরে পরবর্তীতে উনি খপ করে, আমি রাস্তা যখন প্রায় আমার বাড়ির কাছে চলে আসবো তখন উধা হয়ে গেল। উধা হয়ে যাওয়ার পর আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর
কিছু সময় পরে শুনি যে ওই সেই লম্বা খুব বড় আগুনটা আবার কার পিছনে লাগেছে। তো আমার খালাতো ভাই সে আমার বলল যে ভাইটি, কালকে রাত এই কয়টার সময় আমি অমুক পুকুর পাড়ে গেছি, সেই পুকুর পাড়ে রয়েছি, সেখানে যাই দেখি যে আমার কাছে চলে আসছে। এত বড় আগুনের আমি দেখিনি। আর তার পিছন দিয়ে যেন গ্রাইন্ডিং এর আগুন যেরকম ফুলকে ছোটে ওরকম ফুলকে ছোটার মতন ছুটতেছিল। মানে খুবই লম্বা তার মানে গঠন, খুবই লম্বা আর কি। আসলে আপনাদের কিভাবে বোঝাবো যে একটা আগুন কত লম্বা হতে পারে, তাও আছে আপনার একটা মানুষের দেহর কায়দায় ওইভাবে। পরবর্তীতে আমি বাড়ি আসার পর আমিও বললাম যে ভাই, ঘটনাটা তো আসলে এটাও তো আমার সাথেও ঘটেছে, বা আমার সে খালাতো ভাই বলতেছে যে তোর সাথেও ঘটেছে আর আমার সাথেও ঘটেছে। শুনতে শুনতে কিছু সময় পরে শুনি যে আরো একজনের সাথে এই একই ঘটনা ঘটেছে। মানে তাদের ওই রকম মাথার উপর দিয়ে সে চলাফেরা করেছে, খুবই সে লম্বা। এই ছিল আমার কাহিনীর মানে ছোট্ট একটি আরেকটি ঘটনা।